সাবটেল আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। সাবটেল আর্টের বিগত পর্বে আমরা দেখেছি যে পিপিআর 2025 এর আলোকে দরপত্র মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ আমরা পিপিআর 2025 এর তফসিল 18 নিয়ে বিস্তারিত আলাপ করেছি, যে কেমন করে আমাদের এসএলটি ক্যালকুলেশন করে সর্বনিম্ন দরদাতা ঠিকাদারকে সিলেক্ট করা হয় সেটা আমরা শিখেছি। এরপরে আমরা একটি ফর্মুলেটেড এক্সেল শিটের মাধ্যমে কিভাবে এই পিপিআর 2025-এর তফসিল 18-র ক্যালকুলেশনটা কাজ করে, কিভাবে কোনো দরপত্রদাতা রেসপন্সিভ হয় বা নন রেসপন্সিভ হয় বা এসএলটির উপরে থাকে বা এসএলটির কমে থাকে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা একটা ফর্মুলেটেড এক্সেল শিটের মাধ্যমে দেখতে পেয়েছি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি একাধিক গ্রহণযোগ্য ঠিকাদারের রেট কোড সমান হয়, অর্থাৎ যে সকল ঠিকাদার এসএলটির উপরে অর্থাৎ সর্বনিম্ন গ্রহণযোগ্য, এবং এই সর্বনিম্ন গ্রহণযোগ্য দর যদি একাধিক ঠিকাদারের সমান হয়, তাহলে কোন প্রক্রিয়াতে সেই ঠিকাদার সিলেক্ট করা হবে, অর্থাৎ এই টেন্ডারের তখন পিপিআর 2025-এর আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন হবে। তো সাবটেল আর্টের আজকের পর্বে আমরা যদি একাধিক দরপত্রের দর সর্বনিম্ন দর যদি সমান হয়, তাহলে সেই দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কেই জানবো। তো সেই ক্ষেত্রে আমাদের পিপিআর 2025-এর বিধি 118 উপবিধি 31-এ বলা হয়েছে যে যদি ব্যতিক্রমী পরিস্থিতিতে সর্বনিম্ন মূল্যায়িত দরের সমতার ক্ষেত্রে বা সমান হয়, যে দরপত্রদাতার ক্রয়কারীর অধীন অতীত কার্য সম্পাদনের মান উৎকৃষ্টতর তাহাকে নির্বাচন করিতে হইবে। অর্থাৎ এখানে আপনাদের যদি একাধিক ঠিকাদারদের রেট সমান হয়ে যায়, সর্বনিম্ন গ্রহণযোগ্য দর যদি সমান হয়, তাহলে যে প্রকিউরিং এন্টিটির আন্ডারে অর্থাৎ ক্রয়কারীর আন্ডারে টেন্ডার আপনারা দিচ্ছেন, সেই ক্রয়কারীর আন্ডারে আপনাদের অতীত যে কাজগুলা রয়েছে তার মান কোনটার ভালো, তার গুণগত মান ভালো কোনটা, এবং সেই ক্ষেত্রে অতীতে মূল চুক্তি মেয়াদে পণ্য সরবরাহ অথবা কার্য বা সেবা সম্পাদনের ইতিহাস, বিলম্বজনিত ক্ষতিপূরণ প্রয়োগ, মৌলিক শর্তভঙ্গজনিত চুক্তির অবসান ও সরবরাহকৃত পণ্য বা সম্পাদিত কার্য বা সেবায় ত্রুটি বিচ্যুতির উদ্ভব অর্থে সরবরাহকৃত পণ্য বা সম্পাদিত কার্যের গুণগত মান ও অভিযোগ সংক্রান্ত ইতিহাস সংশ্লিষ্ট নির্ণায়ক সমূহ বিবেচ্য হইবে। অর্থাৎ এখানে যদি আমরা একটু সহজভাবে বলি যে যদি একাধিক দরপত্রদাতার দর সমান হয়, যেটা অবশ্যই গ্রহণযোগ্য সর্বনিম্ন দর যদি সমান হয়, তাহলে যে সকল দরপত্রদাতাদের দর সমান হবে তাদের ওই প্রকিউরিং এন্টিটির আন্ডারে বিগত যে তারা কাজ সম্পাদন করেছেন সেই কাজগুলার মান কেমন ছিল এবং তাদের ইতিহাস কেমন, তার মানে তারা কাজে কোনো ডিফেক্ট করেছে কিনা, কাজের কোয়ালিটিটাও দেখা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই যেন নিম্ন দরের ক্ষেত্রে কোনো রকমেই যেন চক্রান্তমূলক কোনো কর্মের উদ্ভব না হয়, সেটা টেক মেম্বারগণ অর্থাৎ দরপত্র মূল্যায়ন কমিটিগণ প্রাথমিকভাবেই এটা অবশ্যই খতিয়ে দেখবেন। আর যদি কোনো কারণে টেক মেম্বার প্রমাণ পান যে এখানে চক্রান্তমূলক কোনো কিছুর বা কর্মের উদ্ভব হয়েছে, তাহলে অবশ্যই পিপিআর 2025-এর বিধিমালা 149 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এখানে আপনার বেশ কিছু অভিযোগ বা এর উল্লেখ আছে, যেমন হতে পারে একটা দুর্নীতিমূলক, প্রতারণামূলক, চক্রান্তমূলক, জবরদস্তিমূলক। তো এই রকমের ক্ষেত্রে এক একটা শাস্তির বিধান রয়েছে। তো যদি কোনো টেক মেম্বার কোনো সর্বনিম্ন দরের ক্ষেত্রে চক্রান্তমূলক কর্মের বিষয়টা নিশ্চিত হতে পারেন, তাহলে অবশ্যই এই ব্যবস্থাটা নেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে আমরা যে দুজন মনে করি যে আমরা দুজনের সমান রেট হয়েছে, কিন্তু আমাদের আসলে এই প্রকিউরিং এন্টিটির আন্ডারে কোনো কাজ নাই। সাপোজ মনে করেন আমরা এলজিডি আর রংপুরের টেন্ডার সাবমিশন করতেছি, তো যে ঠিকাদারগণ সর্বনিম্ন গ্রহণযোগ্য হয়েছেন ওনাদের এলজিডি রংপুরের কোনো কাজ নাই, সেই ক্ষেত্রে কি করণীয়? ওই প্রকিউরিং এন্টিটির আন্ডারে তো কোনো কাজ নাই, সেটা আমাদের স্পষ্ট করবে পিপিআর 25-এর বিধি 118-এর উপবিধি 32। অর্থাৎ এখানে বলা আছে যে সর্বনিম্ন মূল্যায়িত দরের সমতার ক্ষেত্রে যদি কোনো দরপত্রদাতারই ক্রয়কারীর অধীন পণ্য সরবরাহ বা সেবা সম্পাদন বা কার্য সম্পাদনের কোনো অতীত অভিজ্ঞতা না থাকে, তাহা হইলে ক্রয়কারীর নিজ সংস্থায় অপর ক্রয়কারীর অধীনে উপবিধি 31-এ বর্ণিত নির্ণায়ক সমূহের ভিত্তিতে সর্বনিম্ন দরপত্রদাতা নির্বাচন করা যাইবে।
অর্থাৎ এই উপবিধি 32কে আমরা যদি সহজভাবে বলি যে সাপোজ আমরা এলজিডি রংপুরের যে টেন্ডার দিচ্ছি, তো এলজিডি রংপুরের যে সকল ঠিকাদারদের গ্রহণযোগ্য সর্বনিম্ন রেট সমান হয়েছে তাদের কোনো কাজ নাই, কিন্তু এলজিডির সাপোজ মনে করেন অন্য কোনো ডিস্ট্রিক্টে কাজ আছে, অর্থাৎ ওই ক্রয়কারীর সংস্থা হলো এলজিডি। তো এই এলজিডির সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তার তো কোনো কাজ থাকতেই হবে অবশ্য। তো তাহলে এই ক্রয়কারীর সংস্থাতে যে সকল কাজ অতীতে সম্পাদন করেছেন এবং তাদের যে অতীত ইতিহাস, অর্থাৎ তাদের গুণগত মান, তাদের ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড, এরকম ইত্যাদি বিষয়গুলো তখন কনসিডার করা হবে। তো আপনার ওই প্রকিউরিং এন্টিটির আন্ডারে হোক বা ওই প্রকিউরিং এন্টিটির যে কোনো সংস্থার যে কোনো ক্রয়কারীর আন্ডারে হোক, আপনার এই কাজের মান এবং কার্য সম্পাদনের ইতিহাস যেটা সেটা বিবেচনা করা হবে। এখানে একটা অবশ্যই বিষয় আছে, যদি কোনো পণ্য সরবরাহ হয় তাহলে যিনি ব্যবহার করবেন তার গুণগত মান কোনটি সন্তোষজনক সে বিষয়ে অবশ্যই মতামত নিতে হবে। তো এখন অনেকে আবার প্রশ্ন করেন যে আমরা এলজিডি রংপুরের যে টেন্ডার দিচ্ছি আমাদের ওই দপ্তরে কোনো অতীত অভিজ্ঞতা বা কাজ নাই, এমনকি আমাদের এলজিডিতেই কোনো কাজ নাই, তো সেই ক্ষেত্রে তখন আমাদের পিপিআর এর বিধি অনুযায়ী ব্যাপারটা কি হবে? তো তখন আসলে উত্তর যে যদি আপনার এলজিডির সংস্থাতেই কোনো কাজ না থাকে তো তাহলে আপনার স্পেসিফিক এক্সপেরিয়েন্স, সিমিলার ওয়ার্ক এগুলো তো আপনার কখনোই থাকবে না। আলটিমেট এই ওটিএম টেন্ডারটাতে আপনি তখন এই ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন পর্যন্ত আসার মতোই কোনো পরিস্থিতি থাকবে না। আপনাকে দরপত্র মূল্যায়নের দ্বিতীয় ধাপ অর্থাৎ টেকনিক্যাল মূল্যায়নেই আপনাকে বাদ দেওয়া হবে। তো ফলে শুধুমাত্র আপনি যদি এই সর্বনিম্ন মূল্যায়িত দরের ঠিকাদারগণ যদি প্রাথমিক মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়নে উত্তীর্ণ হয়ে তৃতীয় স্টেপ অর্থাৎ আর্থিক মূল্যায়নে আসেন তখনই, এবং আর্থিক মূল্যায়নে যদি সর্বনিম্ন লোয়েস্ট রেসপন্সিভ সর্বনিম্ন এদের রেট যদি সমান হয় তখনই কিন্তু আমার পিপিআর এর 2025-এর বিধি 118, উপবিধি 31 এবং 32 প্রয়োগ করা হবে। তো যদি কোনো একটা টেন্ডারে যদি একাধিক ঠিকাদার সমান রেট কোড করে থাকেন এবং দুইজনই যদি সেম অর্থাৎ গ্রহণযোগ্য সর্বনিম্ন হন, অর্থাৎ এসএলটির উপরে গ্রহণযোগ্য কিন্তু সর্বনিম্ন হন, সেই ক্ষেত্রে আমাদের দরপত্র মূল্যায়নটা কিভাবে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সবাই সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।